প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভাষা মাসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি পলিরানী কুণ্ডু, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বীর চন্দ্রশেখর শামসুজ্জাহ কলেজ, গুরুদাসপুর, নাটোর, অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম বর্ষ প্রথম পত্র প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান এর ওপরে আমরা ক্লাস নেব। পূর্বে বেশ কয়েকটি ক্লাস আমি এই অধ্যায়ের ওপরে নিয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায়। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে মানব জীবনে অভাব অসীম এবং অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। এক্ষেত্রে সৃষ্টির শুরু লগ্ন থেকেই মানুষ অসীম অভাব আর সীমিত সম্পদের মধ্যে সমন্বয়ের চেষ্টা করেছে। প্রাচীনকালে মানুষের অভাব অল্প ছিল এবং সমাধানের কৌশলটাও খুব স্বাভাবিক ছিল। প্রাচীনকালে মানুষ পাহাড়ে, বনে জঙ্গলে এগুলোতে বাস করত এবং কাঁচা মাংস, শাকসবজি, ফলমূল, লতাপাতা এগুলোর মাধ্যমে পরিধান এবং ক্ষুধা নিবারণের চেষ্টা করত। সময়ের বিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক সমস্যার প্রকৃতিরও পরিবর্তন ঘটেছে এবং সমাধানের কৌশলেরও মানুষ ভিন্ন ভিন্ন রাস্তা খুঁজে বের করার চেষ্টায় অনবরত লিপ্ত রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে অর্থনৈতিক সমস্যার সমাধানের লক্ষ্যে যে কৌশল বা পন্থাগুলো অবলম্বন করে সেটাকে আমরা চারটা ভাগে বিভক্ত করতে পারি। অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় চারটি। প্রথমটা হচ্ছে উৎপাদন, যেটাকে আমরা প্রোডাকশন বলছি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে বিনিময়, এক্সচেঞ্জ। 3 নম্বর বন্টন, যেটাকে ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে ইংরেজিতে। এবং সর্বশেষ কর্ম পর্যায়, যেটাকে আমরা বলছি ভোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় চারটি: উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। শুরুতেই আসি আমরা উৎপাদন। সাধারণ অর্থে আমরা উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতির ভাষায় প্রতিটা বিষয়কেই আমরা জানি কিছুটা আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়। এখানে বলা হচ্ছে মানুষ আসলে প্রকৃতপক্ষে কোনো কিছু যেমন সৃষ্টিও করতে পারে না, আবার ধ্বংস করতে পারে না। মানুষ কি করতে পারে? প্রকৃতি প্রদত্ত জিনিসের রূপ, আকার, আকৃতি এইগুলো পরিবর্তন করে সেটাকে নতুনভাবে ব্যবহারের উপযোগী করে তোলে। অর্থাৎ কোনো দ্রব্যর অতিরিক্ত বা নতুন উপযোগ সৃষ্টি করাটাকেই বলা হচ্ছে উৎপাদন। তাহলে মানুষ অর্থনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে তার প্রয়োজন এবং সামর্থ্য অনুসারে কি করে? দ্রব্য সেবা উৎপাদন করে এবং উৎপাদিত দ্রব্য সেবা বিনিময়, বন্টন এবং ভোগের মাধ্যমে তার অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টায় লিপ্ত থাকে। তাহলে উৎপাদন হচ্ছে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা, যার বিনিময় মূল্য রয়েছে। দ্বিতীয় সমস্যা সমাধানের কর্ম পর্যায় যেটা, সেটা হচ্ছে বিনিময়, যেটাকে আমরা এক্সচেঞ্জ বলছি। বিনিময়, আসলে বিনিময় শব্দটাকে আমরা সাধারণত মালিকানা হস্তান্তর বুঝে থাকি। দ্রব্য বা সেবার মালিকানা যখন হস্তান্তরিত হয় এক হাত থেকে অন্য হাতে, তখন সেটাকে বলা হচ্ছে বিনিময়। কোনো ব্যক্তি যেমন তার প্রয়োজনীয় সব দ্রব্য উৎপাদন করতে পারে না,
কোনো সমাজও পারে না এবং কোনো দেশের পক্ষেও সেটা সম্ভব হয় না, যার কারণেই বিনিময়ের প্রশ্নটি চলে আসে। এক্ষেত্রে যে দেশ যে দ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধা ভোগ করে সেই দেশটি উৎপাদন করে, এবং যে দ্রব্য উৎপাদনে উৎপাদন ব্যয়টা বেশি বা তুলনামূলক সুবিধাটা কম সেই দ্রব্যটা অন্য দেশের সাথে বিনিময় করে। উদ্বৃত্ত দ্রব্যটা রপ্তানি করে থাকে এবং তার বিনিময়ে যেটা ঘাটতি বা যেটা দেশে উৎপাদন খরচ বেশি বা তুলনামূলক সুবিধা কম সেই দ্রব্যটা কি করে, আমদানি করে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়, অর্থাৎ দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে যে বাণিজ্যটা সংঘটিত হয় সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্য। এভাবে প্রত্যেক ব্যক্তির ন্যায় প্রত্যেক দেশই একে অন্যের সাথে দ্রব্য এবং সেবার বিনিময় করে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি, আমাদের দেশ যেমন তৈরি পোশাক, তারপরে কাঁচা পাট, চা, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম রপ্তানি করে থাকে, এবং সাধারণত মূলধনী দ্রব্য, যন্ত্রপাতি, ভোজ্য তেল এইগুলো কি করে, আমদানি করে থাকে। এভাবে দুটি ব্যক্তি বা দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য সেবার আদান প্রদানটাকে আমরা বলছি এক্সচেঞ্জ বা বিনিময়। 3 নম্বর যে সমস্যা সমাধানের কর্মপর্যায়, সেটা তৃতীয় ধাপ, বন্টন, ডিস্ট্রিবিউশন। আসলে এখানে বন্টন শুধু আসলে দ্রব্য উৎপাদন বা বিনিময়টাই চূড়ান্ত হচ্ছে সমস্যা সমাধানের কর্মপর্যায় না, এক্ষেত্রে আমাদের বন্টনটাও একটা গুরুত্বপূর্ণ কর্মপর্যায়। বন্টন আমরা জানি যে কোনো উৎপাদন পরিচালনার ক্ষেত্রে 4টি উপকরণের প্রয়োজন হয়। উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। উৎপাদন করতে প্রথমত কি লাগবে, ভূমি লাগবে, দ্বিতীয়ত শ্রম লাগবে, তৃতীয়ত মূলধন লাগবে, এবং সর্বশেষ লাগবে আমার সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এই 4টা উপকরণের সম্মিলিত প্রভাবেই কি হয়, উৎপাদন কার্যক্রমটা পরিচালিত হয়। এই ক্ষেত্রে বিভিন্ন উপকরণ বিভিন্ন রকমের গুরুত্ব বহন করে, তবে এরা পরস্পর সম্পর্কযুক্ত, এরা একটা অন্যের সাথে সম্পর্কিত এবং পারস্পরিক প্রভাবেই দ্রব্য বা সেবা উৎপাদিত হয়। তো এখানে বন্টনটা আসলে কি, যে উৎপাদনের যে 4টি উপকরণ আমরা ব্যবহার করছি সেই উপকরণের প্রাপ্য যে অংশ, সেটা যেমন ভূমি যদি ব্যবহার করা হয়, ভূমি ব্যবহারের দরুন আমাকে কি করতে হবে, খাজনা দিতে হবে। শ্রমিককে কাজে লাগালে শ্রমিকের পারিশ্রমিক বাবদ আমাকে মজুরি দিতে হবে। মূলধন ব্যবহারের জন্য সুদ এবং সংগঠনের জন্য মুনাফা। এই যে উৎপাদনের উপকরণগুলোর প্রাপ্য অংশ খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা আকারে ভাগ করে দেওয়াটাকেই বলা হচ্ছে বন্টন। তাহলে যদি আমরা এই উৎপাদনের উপকরণগুলোর প্রাপ্য অংশ সঠিক বা সুষ্ঠুভাবে বন্টন করি, তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধানের রাস্তাও অনেক সহজ এবং সাবলীল হবে। এবার আসি ভোগ। অর্থনৈতিক সমস্যা সমাধানের সর্বশেষ যে কর্মপর্যায় সেটাকে বলা হচ্ছে ভোগ বা কনজাম্পশন। এই ক্ষেত্রে আমরা যদি উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বুঝে থাকি, তাহলে ভোগ হচ্ছে সেই উপযোগটাকে নিঃশেষ বা শেষ করে দেয়া। কোনো দ্রব্য বা সেবা ব্যবহারের মাধ্যমে তার উপযোগটা যখন নিঃশেষ করা হয় তখনই সেটাকে বলা হচ্ছে ভোগ। ভোগটা আসলে সকল অর্থনৈতিক সমস্যা সমাধানই মূলত এই ভোগকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। যদি ভোগ না থাকতো তাহলে আমাদের উৎপাদন, বিনিময় এবং বন্টনের প্রয়োজন হতো না। আবার উৎপাদনে যদি না হতো তাহলে বিনিময়, বন্টন, ভোগেরও অস্তিত্ব থাকতো না। অর্থাৎ কি, অর্থনৈতিক সমস্যা সমাধানের যে 4টি কর্মপর্যায় বা কৌশল বা পন্থা রয়েছে, এরা একে অন্যের সাথে পরস্পর সম্পর্কযুক্ত, একটিকে ছাড়া অন্যটি অসম্পূর্ণ। উৎপাদন করতে গেলে পারে যেমন ভোগ, বন্টন, বিনিময়ের প্রশ্ন চলে আসে, তার আবার যদি আমরা
ভোগ করি সেক্ষেত্রেও উৎপাদন বিনিময় এবং বন্টনের ব্যাপারটা অটোমেটিকই চলে আসে, অর্থাৎ এদের মধ্যে পারস্পরিক কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই, এরা একে অন্যের সাথে সম্পর্ক যুক্ত এবং এই চারটি কর্মপর্যায় বা কর্মপন্থার সম্মিলিত প্রভাবেই অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো যে অর্থনৈতিক যে সমস্যা আছে, অসীম অভাব সীমিত সম্পদ, সেটা প্রাচীনকাল থেকেই সমাধান চেষ্টা করা হচ্ছে। যুগ বিবর্তনে বা সময়ের প্রেক্ষাপটে এটা আসলে প্রকৃতিটা কিছুটা পরিবর্তন ঘটেছে। এখন মানুষের অভাবটাও অসীম হয়ে গেছে এবং অভাবপূর্ণ সম্পদটাও সীমিত হয়ে গেছে। এভাবে কি করে অসীম অভাব সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করতে গিয়ে এই চারটা ধাপ বা কৌশলে সে সমস্যা সমাধানের পথ বের করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক পদ্ধতি। অর্থনৈতিক পদ্ধতি এটাকে আমরা অর্থনৈতিক পদ্ধতি বা ব্যবস্থা বলি, ইকোনমিক সিস্টেম। অর্থনৈতিক সমস্যা আসলে সমাধানের জন্য গোটা বিশ্ব যে ধরনের কিছু কৌশল বা নিয়ম কানুন অবলম্বন করে সেটাকে বলা হচ্ছে তার সম্মিলিত বা কাঠামোগত রূপটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ কি, যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ও নিয়ম নীতি দ্বারা কোনো দেশের অর্থ ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেটাকেই বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশ যদিও অর্থনৈতিক বা মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর প্রকৃতি প্রায় সব দেশে একই রকম, তবে সমাধান বা সম্পদের প্রাপ্যতার ভিত্তিতে সমাধানের কৌশলটা কিছুটা ভিন্ন হয়ে থাকে। এই ক্ষেত্রে গোটা বিশ্বে 4 ধরনের অর্থ ব্যবস্থা বা অর্থনীতি চালু রয়েছে। 4 ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে। গোটা বিশ্বে আমরা 4 ধরনের অর্থ ব্যবস্থা দেখতে পাচ্ছি। এগুলো প্রথমটাকে আমরা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা মুক্ত বাজার অর্থনীতি দ্বিতীয়টা হচ্ছে সমাজতান্ত্রিক, এটাকে আমরা নির্দেশমূলক অথবা নিয়ন্ত্রিত বাজার অর্থনীতিও বলি। 3 নম্বর যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ধনতন্ত্র তান্ত্রিক বা পুঁজিবাদী বা মুক্তবাজার অর্থনীতি, যেটাকে হচ্ছে আমরা ক্যাপিটালিস্ট বা ফ্রি মার্কেট ইকোনমি বলি। 2 নম্বরটা যেটা সমাজতান্ত্রিক বা এটাকে আমরা নির্দেশমূলক এবং নিয়ন্ত্রিত বাজার অর্থনীতি বলি, কমান্ড ইকোনমি নামেও এটা হচ্ছে পরিচিত। থার্ড যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। এখানে বলা বাহুল্য যে আমরা মিশ্র অর্থনীতির দেশ, বাংলাদেশের অর্থনীতিটা হচ্ছে মিশ্র। এবং সর্বশেষ অর্থনীতি যেটা সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমি এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো সম্পর্কে বিস্তারিত, এদের বৈশিষ্ট্য বা এইসব ব্যবস্থাগুলোতে কীভাবে অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করা হয় এসব বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। সে অবধি তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমি আজকে এখানে শেষ করছি। সবাইকে আবারও
21শে ফেব্রুয়ারি বা ভাষার মাসে অনেক অনেক শুভেচ্ছা।